মনে করুন আপনি একজন সৎ মানুষ, সারা জীবনে একটাও মিথ্যা কথা বলেননি, কিন্তু এরপরও দেখা যায় যে আপনার জীবনে আসলে দুঃখ কষ্টের অন্ত নেই। হয়তো এরকমই হয়, সৎ মানুষ ওই জীবনে কষ্ট ভোগ করে বেশি, সৃষ্টিকর্তা হয়তো এই পৃথিবীতে তাদেরই সুখ দুঃখের পরীক্ষাটা হয়তো বেশিই নেন। আর একজন মানুষ, ধরুন একজন মানুষ পড়াশোনা করেছে, একজন মানুষ পড়াশোনা করলেই যে সে বুদ্ধিমান হবে এরকমটা কিন্তু নয়। আর একটা জিনিস খেয়াল করুন, অহংকার অহংকার মানুষের জীবনে যে পতনের মূল, সেটা আজকে আমি আপনাদের সামনে যে বইটা নিয়ে কথা বলবো সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আজকের বইটিতে একটা প্রধান চরিত্র, দুইটা প্রধান চরিত্র রয়েছে, একটা হচ্ছে তপতি আর একটা হচ্ছে তপন। তপতি হচ্ছে উপন্যাসের নায়িকা। তো ওখানে দেখা যায় যে তপতি শুধুমাত্র তার অহংকারের কারণে কিভাবে আসলে শেষে এসে পরাজিত হয়, সব কিছু আসলে তার থাকা সত্ত্বেও সে কীভাবে পরাজিত হয়। অন্যদিকে তপন কোনো শিক্ষিত না হওয়া সত্ত্বেও, একেবারে অল্প শিক্ষিত হওয়া সত্ত্বেও সে তার সত্যতা, সে তার সততা দিয়ে কীভাবে সকলের মন জয় করে নেয়, সকলের মনে জায়গা দখল করে নেয়, সেই জিনিসটা আসলে দেখা যায়। সে তার বুদ্ধিমত্তা দিয়ে একজন আসলে সভ্য মানুষের পরিচয় দিয়েছে। শুধুমাত্র সততাকে লালন করে যদি আসলে কেউ জীবনে এগিয়ে চলে, তাহলে দেখা যায় যে সেই সততার গুরুত্বই আসলে তার জীবনে বেশি হাইলাইট হয় এবং সে সব জায়গায় আসলে ভূয়সী প্রশংসিত হয়। আসলে এটার মাধ্যমে এটাই বুঝতেছি যে জীবনের সকল ক্ষেত্রে কিন্তু আসলে সততাই সবসময় প্রশংসিত হয়, সবসময় পুরস্কৃত হয়। তো আজকে আমার কাছে একটা বই রয়েছে, সেটা হচ্ছে ফাল্গুনী, এটার নাম হচ্ছে অমনিবাস। তো অমনিবাস মানে তো আমরা জানি সংকলন সম্ভবত বা সমগ্র, তার মানে ফাল্গুনী হচ্ছে এখানে লেখিকার নাম হচ্ছে ফাল্গুনী মুখোপাধ্যায়। তো তিনি একজন কলকাতার লেখক আসলে, এবং তার এই উপন্যাসটাতে বা এই গ্রন্থটাতে বা এই অমনিবাস গ্রন্থটিতে আসলে তিনটা উপন্যাস রয়েছে। তিনটা উপন্যাসের মধ্যে প্রথমটা হচ্ছে চিতা বহিমান, দ্বিতীয়টা হচ্ছে চরণ দিলাম রাঙায়ে, তারপরেরটা আছে স্বাক্ষর। তো আমি যতটুকু শুনেছি, ফাল্গুনী মুখোপাধ্যায় আসলে দুটো উপন্যাস দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন। তার মধ্যে প্রথমটা যেটা, সেটা তো অবশ্যই সাপমোচন, এটা আমার থেকে আপনারাই বেশি ভালো জানবেন যারা একটু বইটি পড়েন। আর দ্বিতীয়টা হচ্ছে চিতা বহিমান। মূলত এই দুটো উপন্যাস দিয়েই তিনি আসলে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। আর আজকে আমার কাছে রয়েছে যে বইটা, সেই বইটাতে রয়েছে চিতা বহিমান গল্পটি প্রথমে, এবং সাপমোচনটা নাই, তবে সাপমোচনটা আমি পড়েছি, আপনাদেরকে হয়তো অদূর ভবিষ্যতে রিভিউ করে থাকবো। কারা রিভিউ দেখতে চান সাপমোচন, সেটা জানাতে পারেন। তো আজকে আমি চিতা বহিমান নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে আসলে বইটা সম্পর্কে সারাংশটা দেওয়ার চেষ্টা করি। তো উপন্যাসটি পড়লে দেখতে পাবেন যে উপন্যাসের মূলত চরিত্র, মানে ঘুরে ঘুরে চরিত্রগুলো এসেছে 4-5টা চরিত্র বা 6টা চরিত্র। সেটার মধ্যে তো রয়েছে নায়ক নায়িকা, অর্থাৎ তপন, তপতি, তারপর রয়েছে তপনের বন্ধু, তপনের একজন বন্ধু রয়েছে বিনায়ক, তারপর রয়েছে মীরা এবং তপতির একজন বান্ধবী বা বন্ধু বলতে পারেন, সে হচ্ছে শিখা। তো এই চরিত্রগুলো মূলত সবগুলোই আসলে তপনকে খুব বেশি কাছে টানে, কারণ তপনের আদর্শে কিন্তু সকলে অনুপ্রাণিত। উপন্যাসটি পড়লে আপনি দেখতে পাবেন যে তপনের কিছু কথা, কয়েকটা উক্তি রয়েছে, সেই উক্তিগুলো আপনার বেশি ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে শেয়ার করবো সেটা। তার মধ্যে একটা উক্তি যদি আপনাদেরকে বলি, সে আসলে কখন তপতের উদ্দেশ্যে আসলে একসময় বলেছিল যে, যে আমায় কুৎসিত দেখে পছন্দ করলো না, সে আমায় সুন্দর দেখে আসলে পছন্দ করতে পারে না, বা যে আমায় আসলে অশিক্ষিত দেখে গ্রহণ করতে পারলো না, সে আমায় পণ্ডিত ভেবে কাছে টানতে পারে না বা গ্রহণ করতে পারে না, এরকম একটা সম্ভবত উক্তি। তো উপন্যাসটি যদি আসল কাহিনী শেয়ার করি, সেটা হচ্ছে এরকম: ধনী পিতার আসলে একমাত্র মেয়ে হচ্ছে তপতি। তো সে আসলে দেখতে শুনতে রূপে গুণে অনেক, আসলে তার অনেক গুণ রয়েছে এবং সে তো ধনী ঘরের। তো তার জন্য আসলে পাত্রপক্ষের কিন্তু অভাব নেই। শঙ্কর চ্যাটার্জি হচ্ছে তার পিতার নাম। তো শঙ্কর চ্যাটার্জি মেয়ের জন্য আসলে পাত্র দেখতেছে, কিন্তু পাত্র দেখলেও তপতির তার মধ্যে সেরকম, অর্থাৎ সাধারণ বাঙালি মেয়েদের মধ্যে যে একটা বিয়ে নিয়ে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করে, সেই জিনিসটা আসলে তপতির মধ্যে নেই। সে এবার বিয়ে পরীক্ষা দিবে, সম্ভবত ফাইনাল পরীক্ষা দিবে। তো সেই জন্য তার বিয়ে নিয়ে এত মাতামাতি না থাকলেও সে মোটামুটি তার পরীক্ষা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, তার জন্য আসলে অনেক পাত্র টাত্র আসতেছে, সে তার সাথে বিয়ে দেওয়ার জন্য একজন পাত্র ঠিক হয়। তবে সেকেলে তো আসলে আমরা বঙ্কিমচন্দ্রের বইগুলো, শরৎচন্দ্রের বইগুলো আসলে পড়লে দেখতে পাই, রবীন্দ্রনাথের বইগুলো পড়লে দেখতে পাই, সেখানে আসলে বিভিন্ন ধরনের পণের কথা কিন্তু বা দেনা পাওনার কথা কিন্তু বলা হয়েছে। তো একইভাবে শঙ্কর চ্যাটার্জির মেয়ে তপতিকে যে বিয়ে করবে, সেও কিন্তু মেয়ে পক্ষ থেকে আসলে যৌতুক দাবি করে। সেটার পরিমাণ ছিল 50,000 টাকা।
তো বিয়ের দিন যখন ঘনিয়ে আসলো তখন দেখা গেল যে যে এই যে 50,000 টাকা যে আসলে পাওনাটা বা যে জিনিসটা যৌতুক হিসাবে দিবে সেটা দিতে আসলে মিস্টার শঙ্কর চ্যাটার্জি কিছু দেরি করতেছিল। তিনি বললেন যে 2-1 দিন সময় দিন বা 2-1 দিনের মধ্যে আমি সেটা দিয়ে দিব। তার কিন্তু যথেষ্ট সামর্থ্য ছিল, হয়তো কোনো কারণে সেদিন আসলে সেটা পে করতে পারেনি। কিন্তু যখন বরপক্ষকে তারা এটা দিতে পারলো না, তো বরপক্ষের যে বর, সে তার পিতার বাধ্য ছেলে, সে পিতার কথা মতোই সেখান থেকে বিয়ে না করে কিন্তু চলে গেল। তো এই মুহূর্তে তো আরেকটা আগন্তুকের আগমন হলো। সেই আগন্তুকটা হচ্ছে আসলে গল্পের যে নায়ক, অর্থাৎ তপন চরিত্রটা। তপন একটা অফিসে গিয়েছিল কিছু দলিল দস্তাবেজের কাজে, কিন্তু গিয়ে দেখতে পেল যে সেখানে জনাব শঙ্কর চ্যাটার্জির আসলে কিছু কাগজপত্র রয়েছে। তো সে যখন এটা দেখতে পেল তখন সে চিন্তা করলো যে এই জিনিসগুলো আসলে দিয়ে আসা যাক। তো বাড়িতে যে শঙ্কর চ্যাটার্জির বাড়িতে যে বিয়ে হচ্ছিল তার মেয়ের, সেটা কিন্তু তপন জানতো না। সে একটু আসতেই ইতস্তত বোধ করতেছিল, কিন্তু সে তার মনে করলো এটা একটা দায়বদ্ধতা থেকে সে ওই কাগজপত্রগুলো বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলো। তো শঙ্কর চ্যাটার্জি যখন তাকে দেখলো বা তার পরিচয় দিল, সে আসলে তাকে চিনতে পারলো। সে বলল যে সে হচ্ছে আসলে, অর্থাৎ তপন হচ্ছে তার যে ছোটবেলার বন্ধু, পুরাতন বন্ধু মহাদেবের আসলে একমাত্র ছেলে। তো যখন আসলে তার জামাই চলে গেল এবং তার মেয়েকে তো আসলে কি লগ্নভ্রষ্টা করতে পারে না, ঠিক না? হিন্দু সমাজে এরকম একটা জিনিস আছে লগ্নভ্রষ্টা। তো এটা যাতে না হয় সেই জন্য সিদ্ধান্ত নিল, এবং তার এটা মনে পড়লো যে সে ছোটবেলায় মহাদেবকে আসলে কথা দিয়েছিল তার যদি কোনো ছেলে হয় সেই ছেলের সঙ্গে আসলে তার মেয়ে তপতির বিয়ে দিবে। তো হঠাৎ করে তার সেই কথাটা মনে পড়ে গেল এবং সে আসলে সব কিছু তপনকে খুলে ফেললো। তো কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলে তপনের সাথে তপতির বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে বিপত্তিটা বাধে, কারণ যখন বিয়ে হয়ে গেল তখন সকলে জানতে পারলো যে আসলে তপন অল্প শিক্ষিত বা তপন আসলে অশিক্ষিত। কিন্তু কতটুকু পড়ালেখা করেছে সেটা আসলে কেউ জানতে চায়নি তার কাছ থেকে, যেহেতু শুনেছে অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত, সেজন্য আসলে তার থেকে এই জিনিসটা কেউ জানতে চায়নি। তো আসলে এখানে তপতি হচ্ছে বিএ পাস, ঠিক আছে, আর ওখানে তপন দেখা গেছে যে অল্প শিক্ষিত। এই জন্য কেউ জিনিসটাকে আসলে ভালোভাবে মেনে নিতে পারেনি, এমনকি তপতিও কিন্তু এই জিনিসটা ভালোভাবে মেনে নিতে পারে। অর্থাৎ তপন ঠিক কতটুকু পড়ালেখা করলো সেটাও কিন্তু আর কেউ জানতে চাইলো না। তপতিও তার এই মূর্খ স্বামীটাকে আসলে এড়িয়ে চলতে লাগলো। আর তাদের দুইজনের বসবাস হলো বিয়ের পরে পৃথক রুমে, অর্থাৎ দুইজন পৃথক ঘরে কিন্তু বসবাস করতে লাগলো। তপতির বন্ধুরা তপনকে আসলে বিভিন্নভাবে চিৎকারি মারে, তার সাথে হাসি ঠাট্টা করে, তার টিকি কেটে দেয়, অর্থাৎ তাকে বিভিন্নভাবে আসলে বলতে গেলে সহজ কথা টিজ করতে থাকে, অপমান করতে থাকে। তো এই জিনিসটা তপন আসলে খুব বেশি আমলে নেয় না। সে তার শাশুড়ির সাথে তার ভালো সখ্যতা, কারণ শ্বশুর শাশুড়ি কিন্তু তাকে পছন্দ করেছে। তো শাশুড়ির সাথে তার আসলে ভালো সখ্যতা, সে সবসময় শাশুড়ির সাথে কিন্তু আসলে যোগাযোগ করে। এত কিছুর পরও তাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু সে তবুও কোনো প্রতিবাদ করে না। তপতি এবং তার বান্ধবীদের মতে আসলে তপন এই শিক্ষিত সমাজে বা সভ্য সমাজে মেশার মতো মানুষ না, বা তাকে চাইলেও এই সমাজে মেশানো যাবে না। অর্থাৎ সকলেই তাকে বিভিন্নভাবে ইগনোর বা অ্যাভয়েড করতে থাকে। কিন্তু আপনি বইটি পড়লে দেখতে পাবেন যে আসলে তপনও কিন্তু কোনো দিক থেকে রূপবতী মানে রূপবান বা গুণবান নয় যে এরকম না, কিংবা সুদর্শন না যে এরকম না, কিন্তু এত কিছুর পরও কোনো একটা অদৃশ্য জিনিস তাদের মধ্যে আসলে দেওয়াল দিয়ে রেখেছে। হয়তো সেটা তার শিক্ষা দীক্ষার বিষয়টা হতে পারে। তপতি বিভিন্নভাবে আসলে কি তপনকে অ্যাভয়েড করতে থাকে। তো এক সময় আসলে তপন এই জিনিসটা বুঝতে পেরে তপনও আস্তে আস্তে কিন্তু আশা ছেড়ে দিতে থাকে, এবং ওই যে সুন্দর উক্তিটি করে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে আমাকে সুন্দর দেখে আসলে মানে যে আমার কুৎসিত চেহারা বা খারাপ চেহারা দেখে আমাকে গ্রহণ করতে পারে না, সে আমার সুন্দর চেহারা দেখেও কিন্তু আমাকে গ্রহণ করবে না। আর যে আমাকে মূর্খ দেখে আসলে কাছে টানতে পারলো না, সে আমায় পণ্ডিত দেখেও কিন্তু কাছে টানতে পারবে না। অর্থাৎ সে যাকে পছন্দ করে আমি তাকে তার হাতে কিন্তু তুলে দিব। তো এভাবে চলতে চলতে বিয়ের কিন্তু 7 মাস চলে যায়। 7 মাস পেরিয়ে যাওয়ার পর একদিন তপতি তার নিজের বাবা অর্থাৎ শঙ্কর চ্যাটার্জির কোলে বসে বা কোলে মাথা দিয়ে তপনকে শুনিয়ে আসলে বলতে থাকে যে এই জিনিসটা সে আর কন্টিনিউ করতে পারবে না, অর্থাৎ এই সংসারটা সে আর কন্টিনিউ করতে চায় না, সে মুক্তি চায়। তো তপনও ভাবে যে নারী আসলে অন্য পুরুষের প্রতি আসক্ত, সে নারীকে সে আসলে চায় না। কারণ এখানে দেখা গিয়েছে যে তপতির বেশ বন্ধুবান্ধব রয়েছে, সে সকলের সাথে কিন্তু টুকটাক মেলামেশা করে, সাধারণ মেলামেশা করে। কারণ তপন সবসময় মনে মনে ভাবতে থাকে সে আসলে তপতিকে সহধর্মিণী হিসাবে চায়, সে আসলে বিলাসধর্মিণী হিসাবে কিন্তু চায় না। তো এই জিনিসটা যখন তপন সেদিন শুনতে পারে তখন সে আসলে বুঝে যায়
যে তপতির সাথে থাকা আসলে আর কোনোভাবে সম্ভব নয়। তো একসময় এভাবে তপন কিন্তু তাদের বাড়ি থেকে চলে যায়, অর্থাৎ তার শ্বশুর বাড়ি থেকে কিন্তু চলে যায় তপতিকে ছেড়ে, তপতির মা বাবাকে ছেড়ে, এবং সে দূরে চলে যায়। কিন্তু ধীরে ধীরে তপনের আসল রূপটা তপতির নিকট কিন্তু প্রকাশ পেতে শুরু করে। তপনের যে পাণ্ডিত্য, তপন যে কতটা ভালো মানুষ, কতটা আসলে নরম হৃদয়ের মানুষ, কতটা স্নেহশীল মানুষ, সেই জিনিসটা আসলে তপতির কাছে আসলে কিন্তু কি গুরুত্ব পেতে থাকে। কিন্তু ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ তপন কিন্তু তখন আস্তে আস্তে তপতিকেও কিন্তু দূরে সরিয়ে দিতে শুরু করলো। তো তখন আসলে তপতির মনে তপনের জন্য ভালোবাসা জাগলেও সেইটার আর কিন্তু তারা বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। তো একসময় দেখা যায় যে তপতি শিলংয়ে বেড়াতে যায়। শিলংয়ে গিয়ে তার সাথে মিস্টার রায় নামে, সম্ভবত মিস্টার রায় নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়, তাদের সাথে কথাবার্তা হয়। একসময় দেখা যায় যে তাদের মধ্যে ভালো সখ্যতা হয়ে যায়। কিন্তু সখ্যতা হলো, তাদের মধ্যে ভালো মেলবন্ধন হলো, তপতি কিন্তু তপনকে ভুলতে পারে না। অর্থাৎ সে যে বিভিন্নভাবে তপনকে আসলে খারাপ কথা বলেছে, কিংবা তপনের যে বর্তমান রূপটা, তপনের যে আসল আদর্শটা, সে যে কতটা সততাকে লালন করে সামনের দিকে এগিয়ে যায়, বা সে যে কতটা বুদ্ধিমান মানুষ, কতটা সুপুরুষ, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু তপতির মনে কিন্তু আসলে থাকতে শুরু করে। সে মিস্টার রায়ের সাথে পরিচিত হলেও সে কিন্তু আসলে কি তপনকে কিন্তু ভুলতে পারে না। তো যখন মিস্টার রায়ের সাথে আস্তে আস্তে পরিচয় হলো, তখন তখন আসলে যে তপতির মা রয়েছে, তপতির মা সিদ্ধান্ত নিল যে আসলে তপনের সাথে তপতির যে আসল সম্পর্কটা, সেই বন্ধনটা একেবারেই ছিন্ন করে দিবে। অর্থাৎ সহজ কথায় বললে এটাকে আমরা কি বলতে পারি, ডিভোর্স বলতে পারি, ঠিক আছে। সেই কাগজপত্রগুলো আসলে ঠিক করিয়ে নিবে তপনের মাধ্যমে। তো সেই জন্য আসলে শিলংয়ের ওখানে যে তপতির মা রয়েছে, তপতির মা কী করলো, একদিন তপনকে একটা চিঠি পাঠালো যে তুমি বাড়িতে আসো, মানে ওদের বাড়িতে আসো, তোমার সাথে কিছু কথা রয়েছে, বা বিস্তারিত আসলে চিঠিতে জানালো। তো চিঠির প্রতি উত্তরে তপতির মাকে উত্তর দিল যে আমি আপনাদের বাড়িতে উঠতে পারবো না, আমি উঠবো হোটেলে। অর্থাৎ সে আসলে কি তপতির সামনে যেতে চায় না, সে চায় না তার সাথে আর কোনো নতুন করে সম্পর্ক করতে। যদিও সে আসলে তপতিকে মন থেকে পছন্দ করে, কিন্তু আস্তে আস্তে তপতিকে কিন্তু সে দূরে সরিয়ে দিতেছে। তো যে কথা সেই কাজ, সে আস্তে আস্তে চিঠি পাওয়ার পর সে কিন্তু শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করলো। তো যখন সে আসলে হোটেলে উঠবে ভাবতেছিল, তখন হোটেলে উঠবে ওই উদ্দেশ্যে কিন্তু আসলো, কিন্তু পথে দেখা গেল যে তপতির সাথে আবার কিন্তু তপনের দেখা হয়ে গেল মিস্টার রায় সহ। তো তপতি মনে মনে ভাবতেছিল যে হয়তো তাদের বাড়িতে গিয়ে উঠবে। তপতি এবার বাড়িতে গিয়ে সবকিছু খুলে বললো আর কি, যে ওকে দেখেছে, সে কি বা তোমাদের জামাই কি আবার এখানে উঠবে নাকি, সে তার মাকে জিজ্ঞাসা করলো। কিন্তু মা তখন তাকে উত্তর দিল যে না, সে তো আর এখানে উঠবে না, সে হোটেলে উঠবে বলছে। তো এভাবে আসলে সবকিছু চলতে থাকলো। একসময় দেখা যায় যে আবারও কার সাথে, এই তপতি এবং মিস্টার রায়ের সাথে তপনের কিন্তু দেখা হলো এবং তারা এক জায়গায় ঘুরতে গেল, অর্থাৎ পাহাড়ে ঘুরতে গেল, সম্ভবত পাহাড়ে ঘুরতে গেল। হ্যাঁ, একটা তপনের উদ্দেশ্য ছিল যে আদি সংস্কৃতি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে তাদের সাথে মিশবে, তাদের সাথে সময় কাটাবে। তো ওই সময় পাহাড়ে যখন তারা ঘুরতে গেল, বিভিন্ন কথাবার্তা কিন্তু আসলে কার মধ্যে হয়, তপতি এবং মিস্টার রায়ের মধ্যে হয়। কিন্তু তপনকে মিস্টার রায় বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিল, তপতিও প্রশ্ন করতেছিল, কিন্তু তপন এগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিচ্ছিল যে মিস্টার রায়ও অবাক হয়ে যান। এই মানুষটা কি শিক্ষিত না হয়েও কিভাবে এত সুন্দর গুছিয়ে উত্তর দিতে পারেন। তো তপতিও আস্তে আস্তে তার এই উত্তর দেওয়ার কিংবা তার যে চলন বলন, তার সকল কিছুর আস্তে আস্তে কিন্তু আবার প্রেমে পড়তে শুরু করে। কিন্তু ততদিনে কিন্তু তপতিকে কিন্তু দূরে সরিয়ে দিয়েছে। তো দূরে সরিয়ে দেওয়াতে তাদের মধ্যে তো আর ওই সম্পর্কটা নাই। অর্থাৎ তপতি চাইলেও তপনের কাছে আসতে পারে না, আর তপন চাইলেও কিন্তু তপতিকে কাছে টানবে না, কারণ সে তো দূরে সরিয়ে দিয়েছে, ঠিক না? অর্থাৎ সহজে বললে তারা একসময় বুঝে যায় যে তপন কতটা জ্ঞানী মানুষ, সেটা কিন্তু তারা বুঝে যায়। তো শেষে আসলে এখানে আমি যদি পেজটাকে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি একটু পেজটা ধরি। একদম শেষ দিকে একটা কথা বলেন, সেটা হচ্ছে দেখেন, অর্থাৎ তপতি যখন তপনের কাছে আসতে চাইছিল, তখন তপন খুব সুন্দর একটি কথা বলেছে। সেটা হচ্ছে তপতি ছুটিয়া গিয়া তাহার পথরোধ করিল, যাচ্ছ যে? এবার তপন বলতেছে, আমি তোমায় মুক্তি দিয়েছি, তোমায় গ্রহণ করবার সাধ্য আমার নেই। অর্থাৎ সে তাকে একেবারে মুক্তি দিয়ে দিয়েছে, তাকে আর কিন্তু কাছে টানবে না। এই জিনিসটা তপন স্টেপ জানিয়ে দিয়েছে, বা সাপ জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যখন এটা করলো, তখন তপতি আসলে ওই যে তার বাবার বাড়িতে গিয়ে তপনের কক্ষে গিয়ে আসলে কি আনমনে ভাবতে থাকলো
আনমনে ভাবতে থাকলো এবং সে কি এই যে তপতির করুণ মধুর কণ্ঠ ঝংকার শোনা যায়। গভীর নিস্তব্ধ নিশীথে তপনের শূন্য শয্যা প্রান্তে নত জানু তপতির করুণ মধুর কণ্ঠ ঝংকার শোনা যায়। তোমায় আমায় মিলেছি প্রিয়, শুধু চোখের জলের ব্যবধানটুকু রইল। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, লেখক ফাল্গুনী মুখোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন যে শেষ দিকে তপন এবং তপতের মিল হয়ে গেল, কিন্তু তাদের মাঝে যে ব্যবধানটা রইল সেই জিনিসটা শুধুমাত্র চোখের জলের ব্যবধানটাই রইল। অর্থাৎ দুজন দুজনকে কাছে পেতে চাইলেও তখন কিন্তু আর কাছে পাওয়ার যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু তাদের মধ্যে আর নেই। এই জিনিসটা আসলে চিতা বহিমান গল্পের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। সবশেষে এটাই বলতে চাই যে চিতা বহিমান গল্পটিতে শেষ দিকে দেখা যায় যে তপতির যে অহংকারটা, জীবনের অহংকারটা, সেই অহংকারটা শেষ দিকে ভালোবাসায় পরিণত হলো, তার জামাইয়ের জন্য ভালোবাসায় পরিণত হলো, তাদের মধ্যে কিন্তু আর মিল হয়নি। অর্থাৎ আমরা বলি না সহজ কথায় যে ভাঙা কলসি কখনো জোড়া লাগে না, অনেকটা সেই রকম। অর্থাৎ যেটা একবার ভেঙে গেছে সেটাকে আপনি চাইলেও কিন্তু আর জোড়া লাগাতে পারবে না, সেই সম্পর্কটাকে আপনি চাইলেও কিন্তু আর জোড়া লাগাতে পারবে না। সেই জিনিসটা ফাল্গুনী মুখোপাধ্যায় আসলে বোঝানোর চেষ্টা করেছেন। তো উপন্যাসটিতে আরও বিভিন্ন চরিত্র রয়েছে, যেটা আমি বলেছিলাম যে তপনের বন্ধু বিনায়ক, তারপর রেখা চরিত্র রয়েছে, তারপর মীরা চরিত্র রয়েছে মিস্টার শঙ্কর চ্যাটার্জি ও তার ওয়াইফ অর্থাৎ তপতির মা বাবা, তারপর রয়েছে তপতির একজন বান্ধবী, যেটার কথা আমি বলেছিলাম। এই চরিত্রগুলোর মধ্যে আপনি যতগুলো আসলে উপন্যাসটা যখন পড়বেন তখন আপনি দেখবেন যে শুধুমাত্র তপন চরিত্রটাই সম্ভবত আপনাকে কাছে টানবে, এই জিনিসটা আপনার মনে হবে। এবং উপন্যাসটা বেশি না, 120 পৃষ্ঠা 22 পৃষ্ঠার একটা উপন্যাস, পড়তে আপনার খুব বেশি সময় লাগবে না, এক বসাতে কিন্তু আপনি পড়ে শেষ করে ফেলতে পারবেন। তো উপন্যাসটি পড়লে আপনার মনে হবে যে আপনি কোনো বাস্তব সিনেমার জগতে কিন্তু ডুবে আছেন। অর্থাৎ একেবারে বইটা পড়লে আপনার মনে হবে যে উপন্যাসগুলো কি একদম রিয়েলিস্টিক, কোনো মুভিতে দেখতেছেন এরকম একটা বিষয়। তো উপন্যাসগুলো এরকমই হয়, বাস্তব জীবন সম্পর্কেই হয়। ফাল্গুনী মুখোপাধ্যায় সম্ভবত সেটা আসলেই বুঝিয়ে দিয়েছেন। যদি না বোঝাতে পারতেন বা আমার যদি ভালো না লাগতো, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম না। আর এটা আপনাদের সাথে শেয়ার করেছি মানে তার আসলে উপন্যাসটা অবশ্যই ভালো হয়েছে, যেটার মাধ্যমে তিনি আসলে সবার কাছে পরিচিতি পেয়েছেন। আর তার আরেকটা উপন্যাস যেটা বলেছিলাম সাপমোচন, সবচেয়ে জনপ্রিয়, ওটারও কিন্তু রিভিউ দিব। আপনারা যদি ওটা রিভিউ চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানাবো। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট জানাতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ও আচ্ছা, বইটার মূল্য বলি নাই। বইটা সম্ভবত 1984 সালে প্রকাশিত হয়েছে এবং বইটার মূল্য সম্ভবত 120 টাকা লেখা আছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে নিতে চান অরিজিনাল ভারতীয় বই, দেশ পাবলিশার্সের, এটা সম্ভবত 185 টাকা 187 টাকা পড়তে পারে বাংলাদেশ থেকে নিলে। তো বইটার মূল্য জানিয়ে দিলাম, এই আর কি।